আমেরিকা চেষ্টা করছে যে বাংলাদেশের ভেতর দিয়ে একটা খ্রিস্টান স্টেট তৈরি করার জন্য, জোল্যান্ডের কথা আমরা বারবার করে শুনছি, এখানে কি কোথাও একটা সেই রকম একটা আশঙ্কা দানা বাঁধছে? দেখো, ভারতে না দুটো প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টটাকে না কোনো দিন কেউ পেনিট্রেট করতে পারে না। সেই প্লাস পয়েন্টটা কি জানো? সেটা হলো আমাদের যখন সমাজ ব্যবস্থাটাকে দেখবো, এত ডিফারেন্সেস, এত লেয়ার, একটা পেঁয়াজ হাড় মেনে যাবে ভাই, কত লেয়ার, খোসার পর খোসা, খোলার পর খোলা, প্রতিটা খোলাই যেন নতুন করে কাঁদায়। তাহলে ওরা বুঝতে পারে না যে একজ্যাক্ট পেনিট্রেশন পয়েন্টারটা কোথায়। কারণ আমাদের এই যে সাংস্কৃতিক যে মেলবন্ধনটা আছে না, আমরা বারবার তোমার এখানে চ্যানেলে বসে আমি হয়তো কয়েক কোটিবার বলেছি, কালচারাল ডিপ্লোমেসি, কালচার, থট, ল্যাঙ্গুয়েজের পরে আমাদের ডেলি হ্যাবিট সব এত ডিফারেন্সেস। এই এত ডিফারেন্সেসকে একসাথে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। যদি তুমি নর্থ ইস্টের ভিতরে কেউ ট্যুরিস্ট স্পটগুলো বাইরে দিয়ে ছাড়া যায়, তাহলে বুঝবে নর্থ ইস্টের প্রচুর 100 মিটারে গিয়ে কালচার চেঞ্জ হচ্ছে। শুধু না, তাদের ডেলি হ্যাবিটস চেঞ্জ হচ্ছে, তাদের স্টাইল অফ ওয়ার্শিপ চেঞ্জ হচ্ছে। হয়তো দুটো পক্ষই খ্রিশ্চান, দুজনে দু রকমের ভাবে ওয়ার্শিপ করে। পয়েন্টটা হচ্ছে কে কিভাবে ওয়ার্শিপ করছে, কনসেপ্ট অফ ন্যাশনালিজম কিভাবে চেঞ্জ হচ্ছে নর্থ ইস্টে, সেটা বুঝতে হবে। তাই জন্য নর্থ ইস্টার্ন স্টেটস শুধু নয়, ভারতবর্ষকে যদি টার্গেট করা হয় না এইসব জিনিসে, ভারতবর্ষে ইউনিফাইড এটাকে ভাঙা খুব কঠিন। কিন্তু ভারতবর্ষকে তো পুরো, আমরা যদি একটু ভারতবর্ষের ম্যাপটা দেখি তাহলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হবে। পশ্চিম দিকটা তো পাকিস্তান রয়েছে ভারতের ঘাড়ের কাছে, কিন্তু পূর্ব দিকটা যদি আমরা দেখি, বাংলাদেশ, মিয়ানমার, এবার নেপাল, মানে বঙ্গোপসাগরের তো খুব কাছাকাছি আমেরিকা অবস্থান করছে এই মুহূর্তে। বাংলাদেশের যে সেন্ট মার্টিনস, সেটা তো দখল করেই নিয়েছে আমেরিকা। তাহলে এই বঙ্গোপসাগরের ধার, বাংলাদেশ, মিয়ানমার, এবার নেপাল, ভারতের কাছে কি বিপদ ঘণ্টা বাজছে? ভারতীয় সেনা জয়নগরের মোয়া খাচ্ছে বসে বসে, এরকম ভাবার কিছু নেই। আর আমেরিকার যুদ্ধের ইতিহাস, চাইছেটা কি আমেরিকা, স্ট্র্যাটেজিটা ডিস্টারবেন্স। এই যে বললাম ডিস্টারবেন্স ক্রিয়েট হলে কি হবে? কোনো কনস্ট্রাকটিভ আইডিয়া কেউ নিতে পারবে না। আমরা যদি বিআরআই রুট দেখি, নেপাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জোন। বিআরআই রুটে আমরা বিআরআই এর আমরা ওলিকে দেখেছি, ভেরি ইম্পর্টেন্ট জোন ইজ নেপালের রুট। নেপালটাকে ডিস্টার্ব করে দাও। ভেরি ইম্পর্টেন্ট জোন ইজ বাংলাদেশটাকে ডিস্টার্ব করে দাও। কেন করে দাও? কারণ এই যে যদি আজকে আমেরিকার কাছে এত উত্তেজনা কেন এসে গেল? আচ্ছা, এটা তো প্রশ্ন উঠছে না কারণ মনে, কেন আমি জানি না। সেটা হলো একটা বিশেষ লোকের বাড়িতে একটা কিছু বিশেষ কোম্পানির মালিকরা গিয়ে লাঞ্চ না ডিনার করলো, ঠিক তারপরেই সেই কোম্পানির সেই লোকগুলোই রিফিউজ করলো নেপালের মধ্যে রেজিস্ট্রেশন করতে। এটা তো কারোর সন্দেহ আসছে না? কেন সন্দেহ আসছে না? কেন আমেরিকান প্রেসিডেন্ট যখন বলছে তুমি ইনভেস্ট করো এতটা আমেরিকায়, এই ওই ফেসবুক থেকে, মানে নাম নিচ্ছি না, যতগুলো মাইক্রোসফট থেকে সবাই তো ইনভেস্ট করছে, কেন কি করে আসছে এই জিনিসগুলো ঘটছে, তারপরে এইগুলো ঘটছে, এই লিঙ্কেজগুলো কেন আসছে না? পয়েন্ট হচ্ছে ইনভেস্টমেন্টগুলো তারা হঠাৎ করে নতুন করে কি ইনভেস্টমেন্ট করতে চাইছে। পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল। পয়েন্টটা হচ্ছে যে কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির প্রসিডিওরাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে ইকোনমিক কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, তারপর সেই রাষ্ট্রগুলোকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে কোনো পার্টিকুলার হিতে। দেয়ার লাইজ দ্য প্রবলেম। এবার সেখানে টেরারিজমকে ফান্ড করা হচ্ছে, কখনো গিয়ে সেখানে ইনসার্জেন্সিকে ফান্ড করা হচ্ছে, কখনো মিলিটেন্সিকে ফান্ড করা হচ্ছে, কখনো সোশ্যাল ডিস্টারবেন্সকে ফান্ড করা হচ্ছে, কখনো সিভিল ডিসওবিডিয়েন্সকে ফান্ড করা হচ্ছে। এবং এই ফান্ডিংগুলোর মাধ্যমে একটা সরকারের মধ্যে স্টেবিলিটিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেই মুহূর্তে সরকারের স্টেবিলিটি নষ্ট হবে, সেই মুহূর্তে রাষ্ট্রের মস্তিষ্কটা গণ্ডগোল হয়ে যাবে। যেই মুহূর্তে রাষ্ট্রের মস্তিষ্কটা গণ্ডগোল হয়ে যাবে, সেই মুহূর্তে পেনিট্রেশনটা ইজি হয়ে যাবে। দুর্ঘটনাময় যখন একটা দোকান ডাকাতি হয় না, তখন ওই ডাকাতি কে করেছে করতে করতে 100টা লোক ঢোকে বেরোয়, তারাও কিন্তু দু একটা মালপত্র নিয়ে বেরিয়ে যায়। তারা হয়তো ডাকাতি যে অ্যামাউন্ট গেছে তার থেকে বেশি মালপত্র নিয়ে বেরিয়ে যায়, বোঝা যায় না। পয়েন্ট হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডাকাতি। ওলি কি করবেন? ওলির সঙ্গে তো চীনের খুব ভালো সম্পর্ক। ভারতের সঙ্গে 2008 সালের পর থেকে, মানে প্রচন্ডে চলে যাবার পর থেকেই তো ভারতের সঙ্গে নেপালের দূরত্বটা ভীষণভাবে বেড়েছে, এবং কালাপানি নিয়ে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আমরা সবাই জানি। তো ওলি এখন কি করবেন? তিনি কি চীনের থেকে সাহায্য নেবেন? চীন ভারতবর্ষ নয় তো ডাইরেক্টলি চীন প্রোটেকশন কভার দেবে কিনা, যে প্রোটেকশন কভার হয়তো দিতে পারে, বাট টেরিটোরিয়াল কভার দেবে না, এটুকুনি আমার ধারণা। দিলেও দিয়ে দিতে পারে, উইচ ইজ ওয়েল অ্যান্ড গুড। যদি দেয়, গুড ফর ওলি। বাট আমি এগেন আবার একটা কথা বলছি, ওলি ইজ এ পলিটিশিয়ান।
ওলিকে রিপ্লেস করে যদি নতুন যারা পলিটিক্যাল পাওয়ারে আসবে তাদের সাথে অ্যালাইনমেন্ট হয় তাহলে ইটস ওয়েল এন্ড গুড। কারণ আবারও বলছি, যদি ওলিকে বাঁচাতে চীন বেশি উদ্যোগী হয়, আমি ওলি আর শেখ হাসিনাকে ম্যাপ করাটা উচিত হবে না এখানে। কারণ ওলি এর আগেও ডিসব্যালেন্সড পলিটিক্স করে নিজের দেশে অনেক রকম ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে মানে রিলেশনশিপটা আছে সেটা কিন্তু ইমিডিয়েট প্রসেসের মধ্যে দিয়ে যায় না, সেটা অনেক কিছুর মধ্যে দিয়ে এসছে। নেপালের ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল রিলেশনশিপ, বাংলাদেশের সাথে পলিটিক্যাল কালচারাল বহু রিলেশনশিপ আছে, এবং বাংলাদেশের মধ্যেকার যে ঘটনাগুলো আছে তার মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ ব্যক্তি ইম্পর্টেন্সটা খুব বেশি। তার কারণ তার পুরো রাজনৈতিক এবং পারিবারিক হিস্ট্রিটা ভারতবর্ষের সাথে অধঃপতভাবে যুক্ত। ওলি এবং চায়নার কিন্তু ক্ষেত্রে জিনিসটা তা না, ওলি চায়নার ক্ষেত্রে হচ্ছে বলতে পারো একটা বোর্ডের মতো। এবার যদি আবারও বলছি, ডিপ্লোমেসিতে অনেক রূঢ় কথা বলতে হয়, অনেক কুড়ো কথা বলতে হয়, তা সেখানে যদি একটা বোড়ে ডিসপ্লেসড হয়েও যায়, নতুন বোড়েকে তৈরি করতে হবে, তাকে যদি সে সিকিউর করতে চায় সিকিউর করবে অ্যাজ এ অ্যাসেট। আমি যদি শ্রীলঙ্কার কথা আপনি বলছিলেন, আমি যদি শ্রীলঙ্কার সঙ্গে নেপালের এই পরিস্থিতিটাকে একটু মেলাই, আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার অর্থনীতি একেবারে ভেঙে চুরে গেছিল এবং শ্রীলঙ্কাতেও চীন প্রচুর ইনভেস্ট করেছিল, মানে প্রচুর ইনভেস্ট করেছিল। তারপর একটা সময় যখন শ্রীলঙ্কার বন্দরগুলো বলেছিল তাদেরকে দিয়ে দিতে, শ্রীলঙ্কা তখন রাজি হয়নি। সেখান থেকেই তো সমস্যাটা আরও বেশি মাত্রায় দেখা দিয়েছিল এবং ট্যুরিস্ট যারা তারা যাওয়া বন্ধ করে দিয়েছিল। পর্যটনের ওপর তো শ্রীলঙ্কার অর্থনীতি অনেকটা নির্ভর করে, নেপালেরও কিন্তু অনেকটা তাই, পর্যটন ভিত্তিক একটা দেশ বলা যেতে পারে। এই ডিস্টারবেন্সটা তাদের ইকোনমির উপরে বিরাট ধাক্কা খেলো। তো কোথাও কি চীন এগুলো ইচ্ছে করে কোথাও একটা আনস্টেবল করার জন্য এই ধরনের কাজগুলো করে? মানে যেভাবে যে প্রথমে তাদেরকে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার দাও, সুযোগ সুবিধা দাও, তারপরে একটা সময় হাত তুলে নি, যেটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখি। তাতে লাভটা কি? আমি এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো, যে কোনো বিজনেস, নর্মাল বিজনেস, একটা খাবার কিনি আমরা দোকান থেকে, আমি এই কারণে প্রশ্নটা করলাম আপনাকে, কারণ হচ্ছে যে চীনের যদি ইনভেস্ট থাকে, সেখানে যদি আমেরিকা যদি অস্থিরতা সৃষ্টি করে, তাহলে চীন তো সবার আগে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, কারণ তাদের ইন্টারেস্ট রয়েছে, ইনভেস্ট রয়েছে। কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত দেখি না। এইটাই ভুল। এই যে ঝাঁপিয়ে পড়বে মানে সবসময় অ্যাক্টিভলি ফিজিক্যালি ঝাঁপাতে হবে তার কোনো দরকার নেই। যে কোনো ঝাঁপানোর স্ট্র্যাটেজি থাকে। ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের ব্যাপারে কনসার্ন, তার মতো করে সে শেপটা নেবে। দেখো, কোনো ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলি, আমি চীনের ফরেন পলিসি ডিফেন্ড করতে তো পারবো না, কারণ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়। আমার ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারি, ভারতবর্ষ বাংলাদেশকে নিয়ে বলো, নেপালকে নিয়ে বলো, কনসার্ন। কিন্তু আমাদের ফরেন ডক্ট্রিন ক্লিয়ারলি বলে, কারণ ইন্টারনাল পলিটিক্সে আমরা ইন্টারভিন করি না। আমাদের এটা একদম ডক্ট্রিনই নেই। আমাদের প্রথম পয়েন্টেই পঞ্চশীলে লেখা আছে, তোমার সভারেন্টি তোমার কাছে, কিন্তু তোমার সভারেন্টির জন্য যদি আমার ইন্টারনাল সিকিউরিটির কোনো প্রবলেম হয়, তাহলে তো আমাদের সেই প্রোটেকশনটা নিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় ভীষণভাবে সাধারণ মানুষ